আরও একটা ইমেইল আছে, সেই ইমেলটা আমি একটু একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে, এবং আশা করছি যে এটাও আপনাদের ভালো লাগবে। এবং আমি এরকম প্রচুর ইমেল চাই, আসলে ইমেল পড়তে অনেক ভালো লাগে এবং আপনারাও পছন্দ করেন আমি জানি, এবং যারা লেখেন তারা খুব চমৎকার করে লেখেন। এরকম ইমেল আমি প্রচুর চাই, প্রচুর, যেটা সত্যি ঘটনা হলে সবাই ভালোবাসেন আসলে। যাই হোক, আমাকে লিখছেন রাসেল ভাই নমস্কার নেবেন, আমি আশু যশোর বিমানবন্দর রোড আরবপুর থেকে লিখছি। আজই প্রথম ভূত এফএমে কোনো ঘটনা পাঠালাম, যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে এই ঘটনাটি সবাইকে পড়ে শোনাবেন। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিলে ভালো হবে। এটা আমার মেজো ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে, আর আমাদের মারা যাওয়ার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়, আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরও অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জমা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে, হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয়ে তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচণ্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এ পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায়। যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকত। ঘটনা এখানেই শেষ হয়নি, এবার আরো রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেওয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখব কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়, কিন্তু অবাক করা বিষয় আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারলো না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না।
এবার রাত 9টা বাজে, সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে, সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে, অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যিই কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে, আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে, এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরদিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়, মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়। এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজে এই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটি তিনি লিখেছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন সকলকেই ভূত এফএমবিডির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ঘটনাটা আপনাদের মাঝে এক অন্যরকম শিহরণ জাগাবে। প্রিয় দর্শক, এখন যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার নানার কাছ থেকে। এই ঘটনাটা ঘটেছিল গাজীপুরের কোনো একটা জায়গায়। একদম স্পেসিফিক লোকেশন আমার মনে নাই, তবে এই ঘটনাটা তৎকালীন সময়ে বেশ জনপ্রিয় একটা ঘটনা ছিল। সবাই এই ঘটনাটা জানতো, কারণ এই ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এই গাজীপুরেরই অত্যন্ত একটা গ্রামে একটা পরিবার ছিল, আর সেই পরিবারেই ঘটে যায় এই ঘটনাটি। এই পরিবারে দুইটা ছেলে ছিল, একটা চানমিয়া ফকির আর একটা কালু মিয়া। এই কালু মিয়া ছোট আর এই চানমিয়া ফকির উনি বড়। এই চানমিয়াকে চানমিয়া ফকির হিসাবে বলার কারণ হলো উনি ছিলেন একজন কবিরাজ, আর এই কবিরাজকে ওনারা ফকির হিসাবে বলতো। গ্রামের মধ্যে বেশ জনপ্রিয় একজন কবিরাজ ছিলেন তিনি, আর ওনাকে সকলেই চানমিয়া ফকির হিসাবেই চিনত। এই চানমিয়া ফকির তো পেশায় একজন কবিরাজ, আর তার ছোট ভাই উনি ছিলেন পেশায় একজন কৃষক। উনি কৃষিকাজ করতেন দিনের বেলা, আর মাঝে মাঝে রাতের বেলা মাছ শিকার করতেন। আর তাদের বাবা মা ছিল, তারা প্রায় বৃদ্ধ। আর এই যে বড় ভাই যিনি, উনি বিয়ে করেছিলেন, ওনার একটা ছোট মেয়েও আছে। আর ছোট ভাইটা এই কালু মিয়া, উনি এখনো বিয়ে করে নাই। ওনাদের গ্রামটা কিন্তু খুবই প্রত্যন্ত এবং অজপাড়া গ্রাম। ওনাদের বাড়ির চারপাশেই ফসলি জমি, আর এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব অনেকটা পথ। যাই হোক, ওই সময়টা ছিল বর্ষাকাল। বর্ষাকালের এক রাতে এই দুই ভাই কালু মিয়া আর চান মিয়া ওনারা বের হন মাছ শিকার করতে। বলে রাখা ভালো, ওনাদের গ্রামেরই ওনাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা নদী বয়ে গেছিল। এই নদীটা শুকনো মৌসুমে তো বোঝা যায় নদীর একটা মোহনা আর কি। আর বর্ষাকালে এই বিলে আর নদীতে পানি এসে সব কিছু এক সমান হয়ে যায়। কোথায় নদী কোথায় কি এটা বোঝা খুবই মুশকিল। তো যাই হোক, ওনারা তো মাছ শিকার করতে বের হয়েছেন। মাছ শিকার করতে করতে ওনারা একটা সময় ওই নদীর ওদিকে চলে যান। আর এই যে এই বিলের এইদিকেই একটা জায়গা ছিল এই নদীর পাড়ে, এখানে কিন্তু ওই গ্রামের একটা শ্মশান ছিল। আর এই শ্মশানটার অপর পাশে মানে নদীর ওই পারে বেশ ভয়ঙ্কর গাঢ় জঙ্গলের মতো ছিল। ওনারা মাছ ধরতে ধরতে ওই জায়গার ওদিকে চলে যান। ওনাদের নৌকার মাথার মধ্যে খুঁটাতে একটা হ্যাজেক লাইট বাঁধা ছিল, আর বড় ভাই যিনি উনি নৌকার মাথায় বসে হাতে টেটা নিয়ে মাছ শিকার করতেছিলেন, আর ছোট ভাইটা উনি নৌকাটাকে চালাচ্ছিলেন। যখন ওনারা ওই শ্মশানের ওদিক চলে যান, তো একটা সময় ওনারা লক্ষ্য করেন ওনারা এই শ্মশানটা পার করেও ওই জঙ্গলের ওদিকে চলে এসেছেন। কিন্তু এটা ওনারা কখন যে মাছ ধরতে ধরতে এই জায়গাতে চলে এসেছেন ওনারা নিজেরাও টের পান নাই। তো যখন ওনাদের হুঁশ ফিরে, তখন দেখে ওনারা জঙ্গলের একদম কাছে আছেন।
বড় ভাইটা তখন আশেপাশের এই পরিস্থিতি দেখে কিছু একটা বিপদ আজ করতে পারলেন। উনি তো একজন কবিরাজ এবং পাশাপাশি উনি অনেক কিছুই জানেন এবং বুঝতে পারেন। তো উনি সাথে সাথেই ওনার জানা তদবিরের মাধ্যমে ওনার শরীরটা বন্ধ করে ফেলেন। শরীরটা বন্ধ করে ছোট ভাইকে উদ্দেশ্য করে বলছেন, কিরে কালু, আমরা এই জায়গাতে কখন চলে আসলাম রে? আমরা তো লক্ষ্যই করতে পারি নাই। চল আজকে আর মাছ ধরতে হবে না, বাসায় চলে যাই। তখন ছোট ভাইটা উনি বলেন, ভাই আরেকটু ওদিকে যাই না, চলো, মাছ তো ভালোই পাচ্ছে, আর একটু শিকার করি। ভাইয়ের মুখে এই কথা শুনে ওনার কেমন যেন একটু খটকা লাগলো। উনি কি করলেন, ওনার সাথে থাকা একটা গামছা ছিল, এই গামছাটার মধ্যে ওনার জানা তদবিরের মাধ্যমে কিছু একটা দোয়া-দুরূদ পরে এক কোণার মধ্যে একটা গিট মারলেন। গিট মেরে তারপরে ছোট ভাইকে বলছেন, না আজকে আর শিকার করতে হবে না, অনেক মাছ হয়েছে, তো এগুলো তো খেয়েও শেষ করতে পারবো না, চল আজকে বাড়িতে চলে যাই। ছোট ভাইটা কিছু বলে না, উনি নৌকা চালিয়েই যাচ্ছেন। ভাইটা তখন পিছন দিকে ঘুরে দেখতে পান যে এই ছোট ভাইটা নৌকার অপর প্রান্তে বসে, তো নৌকাটা চালানোর কথা, কিন্তু এই ছোট ভাইটা বসে আছে এই নৌকায় যেখানে মাছগুলো ছিল এইখানে, আর তার মুখের মধ্যে ছিল কাঁচা একটা মাছ। এই মাছটাকে উনি কাঁচায় চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। এই দৃশ্য দেখে বড় ভাইটা একটু বিচলিত হয়ে পড়ল। বড় ভাইটা বলে, কে তুই? ওই ভাইকে প্রশ্ন করতেছে। তখন ওই ভাইটা প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দাঁত দিয়ে কটকট কটকট শব্দ করতে থাকেন। ওই ভাইটা তো উনি তো ওনার শরীরটা বন্ধই করে ফেলছিলেন। চাঁদ মিয়া ফকিরের কথা বলছি। কে রে তুই শয়তান, আমার ভাইয়ের শরীরে ভর করছিস? তুই জানিস না আমি কে আর তোর কি করতে পারি? ওই জিনিসটা তখন বলে, কে তোর ভাইয়ের শরীরে ভর করছে? তোর ভাইকে তো সেই কখন আমি শেষ করে দিছি, এখন তোর পালা। তোর ভাইরে মাইরা যেভাবে নদীতে ডুবাই দিছি, তোরেও ঠিক সেইভাবেই নদীতে ডুবাইয়া দিমু। এই কথা শুন না এই ফকির চাঁদ মিয়া বলতেছেন, তোর সাহস তো কম না, তুই জানিস আমি কে, আমি তোর কি করতে পারি? ওই জিনিসটা তখন এক কর্কশ হাসি দিয়ে বলতেছে, আরে রাখ, তোর মতো কত দেখছি, আমার কাছে কত এরকম চাল্লু পাল্লু আইলো গেল, আমার কিছুই করতে পারলো না, তুই আমার কি করবি? তখন এই চাঁদ মিয়া ফকির বলেন, তুই যদি এতই কিছু বড় হয়ে থাকিস তাইলে তুই তোর এই রূপটা পরিবর্তন করে দেখাতো। তো এই কথা শোনার পরে ওই পিশাচটা অট্ট হাসিতে ফেটে পড়েন, কিন্তু তার এই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অল্প কিছুক্ষণের মধ্যেই এই পিশাচটা আকুতি মিনতি শুরু করলো, বলতেছে যে আমারে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমার অনেক বড় ভুল হয়েছে ওস্তাদ, আমি আর জীবনও আপনার ধারে কাছেও আসবো না, আমি তো আপনার ভাইয়ের মাইরা ফেলছি, আমি তো অনেক বড় ভুল করে ফেলছি, আমি আপনারে চিনতে পারি নাই ওস্তাদ, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। তখন ভাইটা বলে, মানে এই যে ফকির চাঁদ মিয়া বলতেছে, আমার ভাইরে কি করছো, আমার ভাইরে আইনা দে। তখন বলে ওই পিশাচটা যে ওই যে ওই শ্মশানের কাছে আমি আপনার ভাইয়ের মাইরা নদীতে ডুবাই দিছি। তখন ভাই বলতেছে যে তুই আমার ভাইরে মারছস, তোর এত বড় দুঃসাহস, চল আমার ভাইয়ের কাছে নিয়ে চল। তখন এই পিশাচটাই নৌকাটাকে ঘুরিয়ে আবার সেই শ্মশানের ওইখানে নিয়ে গেল। শ্মশানের ওইখানে নিয়ে ওই পিশাচটা নৌকা থেকে নাইমা গেল এবং একটা ডুব দিল পানিতে, ডুব দিয়া পানির নিচ থেকে তার ভাইয়ের ওই লাশটাকে বাসায় নিয়ে আসলো, আইনা নৌকার উপর উঠাইলো। ভাইয়ের লাশটা দেখে তো এই ফকির চাঁদ মিয়া মানে বড় ভাই উনি কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু এর মাঝে ওই পিশাচটা বলতেছে, ওস্তাদ আমার মাফ করে দেন ওস্তাদ, আমার ভুল হয়েছে, ওই বানটা খুইলা দেন, গিটটা খুইলা দেন, আমি আর জীবনে আপনার কাছে আসবো না, আপনার সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো, আপনি যা বলবেন তাই করবো, শুধু ওই বানটা খুইলা দেন, গামছার ওই গিট্টুটা খুইলা দেন। এই কথা বললে তো কান্নাকাটি করতেছে। এর মাঝে ভাইয়ের লাশটা সামনে রেখেই ওই পিশাচটাকে উদ্দেশ্য কইরা ফকির চাঁদ মিয়া বলতেছে যে তুই আমার ভাইরে মারছস, আমার অন্তরটা জ্বলিয়া দিতেছে, ভিতরটা কষ্টে ভেঙে দিতেছে, আমি যে কষ্ট পাইছি, আমার এই বৃদ্ধ বাবা মা যদি এই বয়সে এই কষ্টটা পায়, তারা কিছুতেই মাইনা নিতে পারবো না, তাদের এই বয়সে শেষ বয়সে আমি তাদের এই কষ্ট কোনোভাবেই দেখতে পারবো না। তুই যেহেতু আমার ভাইরে মাইরেই ফেলছস, আমার ভাইরে তো আর ফিরে আনা সম্ভব না, তাই আমার বাপ মা যত দিন বাইচা থাকবো তুই আমার ভাইয়ের রূপে আমার লগে থাকবি। এই কথা বইলা ওই চাঁদ মিয়া ফকির কি করলেন, ওনার সাথে থাকা গামছাটা উনি আরো ভালো কইরা ওনার কোমরের সাথে বাইন্ধা নিলেন। আসলে হয়েছে কি, ওই যে উনি যেন একটা বিপদ টের পেয়ে গামছার মধ্যে একটা গিট মারছিল, আসলে উনি কি করছেন, ওনার জানা তদবিরের মাধ্যমে ওনার গামছাতে ওই পিশাচ চিন্তারে
বন্দি করে ফেলছেন ওনার ভাইয়ের রূপে। এখন আর পিশাচটা তো ওই রূপ থেকে পরিবর্তন হইতে পারতেছে না, আর চাইতেও পারতেছে না কোনো দিকে। এই কারণে পিশাচটা ওনার কাছ থেকে মানে আকুতি মিনতি কইরা ওনার কাছ থেকে মাফ চাইতেছে। যাই হোক, এই পিশাচটা যখন দেখলো যে ওনার কোনো মানে পিশাচটার কোনো শক্তি কাজে লাগতেছে না, আর পিশাচটার রূপও বদলাইতে পারতেছে না, তখন বাধ্যতামূলকই এই বড় ভাইটার সাথে ছোট ভাইয়ের রূপেই বাড়িতে গেল। তো বাড়িতে যাওয়ার পর বড় ভাইটা কোনো কিছুই বুঝতে দিল না যে ছোট ভাইটা মারা গেছে আর এইটা একটা পিশাচ ওনার লগে লগে লইয়ে আইছে। উনি শুধু বাড়িতে আইসে একটা কাজই করছে, ওনার মানে চাঁদ মিয়া ফকিরের স্ত্রীর হাতে ওই গামছাটা দিয়া বলছে, এই গামছাটা এমন একটা জায়গার মধ্যে সুন্দর করে রাখবা যাতে এই গামছাটা কারো হাতে না পড়ে। আর একটা কথা, এই গামছাটার কথা তুমি আর আমি ছাড়া যাতে আর কেউ জানতে না পারে। আর আমি ছাড়া অন্য কেউ যদি এই গামছাটা চায় তোমার কাছে, তুমি খবরদার কখনোই এই গামছাটা দিবা না। তো ওনার বউ ওনার কথা মতো ওই গামছাটা ভালো একটা জায়গায় রাখলেন। উনি তো জানেন ওনার স্বামী একজন কবিরাজ, আর এটা হয়তো ওনার কবিরাজি কাজেরই কোনো একটা বিষয়, এই কারণে উনি ভালোভাবে গামছাটা রেখে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই দিন চলতে থাকলো। এর মাঝে অনেক দিন পার হয়ে গেছে। তো ওনার বৃদ্ধ বাবা মা একদিন চিন্তা করলো ছোট ছেলেটার বিয়ে করানো দরকার, কারণ ওনাদের বয়স তো পার হয়ে গেছে, ওনারা জীবিত থাকতে থাকতেই ছোট ছেলেটার একটা বিয়ে শাদী করে সংসার করে দিয়ে যাবো আর কি। তো যে কথা সেই কাজ, ছোট ছেলেটার বিয়ে ঠিক করলো ওনাদেরই গ্রামের একটা মেয়ের সাথে। বিয়ে শাদী সবকিছুই স্বাভাবিকভাবে হয়ে গেল। এরই মাঝে কেটে গেল অনেক বছর। এই কয়েক বছরের মধ্যে কেউ কিন্তু একটুও বুঝতে পারে নাই এইটা যেন তাদের আসল সন্তান বা ওই চাঁদ মিয়া ফকিরের আসল ভাই না, এটা যে একটা পিশাচ। যাই হোক, এর মাঝে কিন্তু ওই ছোট ভাইটার এক ছেলে এক মেয়েও হয়েছে, আর বড় ভাইটার এর মাঝে আরো দু একটা সন্তান হয়েছে। আবার তাদের বাবাও মারা গেছে, মাটা জীবিত ছিল, বাবাটা মারা গেছে। যাই হোক, অনেক বছর তো পার হয়ে গেছে, আর এই যে চাঁদ মিয়া ফকির যিনি, ওনারও এখন নাম কাম বেশ ছড়ায় পড়ছে। আশেপাশের অত্র গ্রামের মানুষজন ওনার কাছে আসে এই সমস্ত জিন ভূতের চিকিৎসা নেওয়ার জন্য। তো তেমনি একদিন দূর গ্রাম থেকে ওনার কাছে 4-5 জন লোক আসে, এসে বলে ওনাদের ফ্যামিলিতে মানে পরিবারে কাকে যেন জিনে আসর করছে। এই রুগীটাকে অনেক ওঝা কবিরাজের কাছে নিয়ে গেছে, কিন্তু কোনোভাবেই এই জিনটাকে সারাতে পারে নাই। এখন বাধ্য হইয়া বা আপনার খোঁজ পাইয়া আপনার কাছে আসছি, এই চাঁদ মিয়া ফকিরকে বলতেছে ওই লোকগুলা, আপনার কাছে আসছি, আপনি এর একটা সমাধান করে দেন। তখন এই যে চাঁদ মিয়া ফকির উনি ওই লোকদের সাথে চলে গেলেন ওই রুগীটাকে সুস্থ করতে। রুগীটার অবস্থা এমন, তখনকার সময় তো গাড়ি ঘোড়া ছিল না, যানবাহন এত ভালো ছিল না যে ওনার কাছে নিয়ে আসবেন, বাধ্যতামূলকই তাকেই যেতে হলো। তো এই চাঁদ মিয়া ফকির ওই রুগীকে সুস্থ করে 7 দিন পরে বাড়িতে ফিরে আসলেন। 7 দিন পরে বাড়িতে ফিরে এসে দেখে ওনার ছোট ভাইটাকে কোথাও দেখা যায় না। এই কয়েক বছরের মধ্যে উনি কিন্তু ওনার ছোট ভাইটাকে সব সময় চোখে চোখে রাখতেন, ওনার কাছেই বা সাথেই রাখার চেষ্টা করতেন, চোখের এক পলকে এদিক সেদিক করতে দিতেন না। তবে এইবার উনি কেন যেন ওনার এই ভাইটাকে ওনার সাথে নিতে ভুলে গেছেন। উনি একাই তাড়াতাড়ি চলে গেছেন, হয়তো ওই যে 4-5 জন মানুষ আসছিল সেই চাপে উনি ওনার ভাইয়ের কথা ভুলে উনি একাই রওনা হয়ে গেছেন। তো উনি যখন ওনার ভাইকে দেখতে পায় না, তখন উনি তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে গিয়ে জিগায়, কারণ ওনার মনের মধ্যে তো জানে আসলে এইটা কি জিনিস। তাই উনি ওনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করতেছে যে ভাই কোথায়, ভাইকে তো কোথাও দেখতেছি না। এই কথা শোনার পরে ওনার স্ত্রী তো বেশ অবাক, বলেন কি বলেন, আপনার ভাইকে না আপনি খবর পাঠিয়ে নিয়ে গেলেন আপনার কাছে? আপনার ভাই তো এসে আমার কাছে বললো যে আপনি খবর পাঠাইছেন, ওই যে কয়েক বছর আগে আপনি আমার কাছে যে গামছাটা রাখছিলেন ওই গামছাটা নাকি নিয়ে যেতে বলছেন আপনার ভাইকে। তা আমিও তো ওই গামছাটা তাকে দিলাম, সেই গামছাটা নিয়ে চলে গেল, আর তো এখনো আসলো না, আর এই যে আপনি আজকে আসলেন। স্ত্রীর মুখে এই কথা শোনার পরে চাঁদ মিয়া ফকির বলে, সর্বনাশ, কি করছো তুমি জানো? তোমাকে না বলছি আমি সারা এই গামছাটা অন্য কাউকে দিতে মানা করছিলাম, তুমি কেন দিলে এই গামছাটা? স্ত্রী তখন বলে যে আমি তো বুঝতে পারি নাই, ও তো আইসা নিয়ে গেল, ও আর এত বড় সাহস, ওই গামছাটা নিয়ে গেছে, ও কি করবো এই গামছা দিয়া? স্ত্রী তো এখনো জানেন না যে আসলে বিষয়টা কি। উনি আর ওই দেবরের সাথে রাগ করতেছেন। তখন বলে, ও তো আর আসবে না, ও তো মুক্তি পেয়ে গেছে, ওর কি আর পামো? কি বলো এসব, কি মুক্তি পেয়ে গেছে? তখন এই চাঁদ মিয়া ফকির সমস্ত ঘটনা খুলে বলেন। সমস্ত ঘটনা শোনার পর স্ত্রী তো
যাই হোক, এরই মাঝে ওই চান মিয়া ফকিরের মা ওনার কাছে জিজ্ঞেস করে যে এই কালো মিয়া কোথায়, তার ছোট ভাই কোথায়। আবার এই কালো মিয়ার যে সন্তান ছিল তারাও জিজ্ঞেস করতেছে, চাচা বাবা কোথায়, আপনি এসে বললেন বাবাও তো এখন আসলো না। এখন উনি সবাইকে কি জবাব দিবেন উনি তো ভেবে পাচ্ছিলেন না। তখন এই ঘটনা উনি সকলকে খুলে বললেন। সমস্ত ঘটনা শোনার পরে তো পরিবারে এক শোকের ছায়া নেমে আসলো। পরিবারের মানুষজন তো আর এত বছর এই জিনিসটাকে পিশাচ বলে জানে নাই। ওনাদের পরিবারের মানুষ হিসাবেই তো ওনারা জানছে। এখন যখন সমস্ত ঘটনা জানতে পারলো, এখন তো স্বাভাবিকভাবেই একটা শোকের ছায়া নামবেই। আর স্বাভাবিকভাবেই স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলছে, সন্তান বাবাকে হারিয়ে ফেলছে, আর মা তার সন্তানকে হারিয়ে ফেলছে। এইটা তো একটা শোকের বিষয়, তাই না? যাই হোক, এরপরেই এই ঘটনাটা এক কান দুই কান করতে করতে অত্র গ্রাম ছড়িয়ে পড়েন। দূর দূরান্ত থেকে মানুষ ওই সন্তান দুটা, ওই যে ছোট ভাইয়ের যে ছেলে মেয়ে দুইটা, এই দুইটাকে দেখতে আসতো। আর মানুষজন এই দুইটা বাচ্চাকে জিনের সন্তান হিসেবে চিনত। আর শোনা যায় ওই যে ওই পিশাচটা নাকি মাঝে মাঝেই ওনাদের সন্তানদের সাথে দেখা করতে আসতো। ওই পিশাচটা ওনাদের সাথে কখনো কোনো ভয়ঙ্কর রূপে আসতো না, ওনাদের সাথে ওই যে ওনার বাবার রূপেই দেখা করতে আসতো। আর এই বিষয়টা এমন না যে ওই পিশাচটা তাদের কোনো ক্ষতি করেছে। আসলে ওনার পিশাচটাও হয়তোবা পরিবর্তন হয়ে গেছিল। পিশাচটার মনেও হয়তোবা এই সংসারের প্রতি, তার সন্তানের প্রতি মায়া জন্মেছিল। পিশাচটা হয়তোবা নিজেকে পরিবর্তন করেছিল। এই কারণে হয়তোবা তাদের সাথে দেখা করতে আসতো, তার সন্তানের মায়ায় সন্তানের সাথে দেখা করতে আসতো। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। আসলে এই ঘটনাটার সত্য মিথ্যা আমি জানি না, আমি যাচাই করতে যাই নাই। এই ঘটনাটা বা কাহিনীটা আমি আমার নানার কাছ থেকে শুনেছিলাম। আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছিল, আর আমার ভিতরে ওই কাহিনীটা ছিল, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমি একটা কথাই বলবো, আমাদের আশেপাশে লৌকিকভাবেই বা দৃশ্যমানভাবেই এমন এমন ঘটনা কিন্তু ঘটে যায় যা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। আর এই অলৌকিক ঘটনাগুলা যে আমাদের বিশ্বাস করতে কষ্ট হবে এটাই কিন্তু স্বাভাবিক। আর এই অলৌকিক ঘটনাগুলা কিন্তু সত্যি আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত নাকি আমাদের সাথে এই ঘটনাগুলা না ঘটে। আর তখনই বিশ্বাস করি যখন আমাদের সাথে ছোট কোনো বিষয়ও ঘটে যায়। তো এমনই এই ঘটনাগুলা অবিশ্বাস করার কিছুই নাই, এগুলা সত্য সত্য ঘটনা। এখন হয়তোবা ঘটে না, আমাদের আশেপাশে ঘটে না, এই কারণে আমরা বিশ্বাস করি না। কিন্তু আগে এই ঘটনাগুলো ঘটতো, সত্যি ঘটতো। এখন যুগ পাল্টাই গেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। আর এই জিন ভূতেরা এরকম পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা নিরিবিলি পরিবেশে থাকতেই পছন্দ করে। তারা হয়তোবা এমন কোনো পরিস্থিতিতে আছে, ওইখানে হয়তোবা গভীর জঙ্গল, হয়তোবা সমুদ্রের মাঝে বা সমুদ্রের গভীরে, আবার হয়তোবা প্রত্যন্ত মরুভূমিতে, হয়তোবা নানান জায়গায় তারা বসবাস করছে। এর মানে এই নয় যে আমাদের আশেপাশে জিন নাই, আমাদের আশেপাশেও জিন আছে, তারা প্রকাশ পায় না বা আমরা বুঝতে পারি না, আমরা ওইটাকে স্বাভাবিক বিষয়ই ভাবি। কিন্তু জিন আমাদের পৃথিবীতে আছে, এটা সত্য। এটা যে বিশ্বাস না করবে সে একজন কাফের হয়ে যাবে। কারণ কোরআনে জিন আছে, কোরআনে বর্ণিত আছে জিন আছে, হাদিসেও জিনের কথা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছে জিন আছে। তার মানে জিন আছে, আমরা জিন দেখি বা না দেখি, আমরা বিশ্বাস করি জিন পৃথিবীতে আছে এবং আল্লাহর সৃষ্টি দুইটা মাখলুকাতকে আখিরাতে হিসাব দিতে হবে, এক জিন আর এক ইনসান। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এটাই ছিল ঘটনা। তো কেমন লাগলো ঘটনাটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, একটা অনুরোধ করব, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন বেল আইকনটা চেপে দিবেন, কারণ আপনাদের মাঝে আমি কিন্তু নিয়মিতই এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো নিয়ে হাজির হচ্ছি। আমি চাই আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন তারা আমার সাথে থাকুন এবং আমরা আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূরে। প্রিয় লিসেনার, আপনার সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনার আশেপাশে কারো সাথে এমন ঘটনা ঘটে থাকে, আমাকে পাঠানোর অনুরোধ করছি। লিখে অথবা রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন। আমি ইমেল অ্যাড্রেসটি একবার বলে দিচ্ছি, bhutfmbd035@gmail.com। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারেন।
আর হ্যাঁ, আমাদের একটি ফেসবুক গ্রুপও আছে ভূত এফএম বিডি নামে, চাইলে সেখানেও আপনারা অ্যাড হয়ে যেতে পারেন আর আপনাদের মনের কথাগুলো সেখানে প্রকাশ করতে পারেন, আর ঘটনাগুলো কেমন লাগে তার রিভিউ দিতে পারবেন। যাই হোক, এই ছিল আজকের এপিসোড। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর ভূত এফএম বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।